প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে বক্তব্যে বলছিলেন যে যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে তাহলে আমরা অবশ্যই সেটি রাখবো। আমেরিকার ভূমিকা রাখার সুযোগ তো আছে নাকি? ভারতের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের সম্পর্কটা এবং পশ্চিমা দেশগুলোর যে সম্পর্কটা কিন্তু একটু অন্য ধরনের। টেরোরিজমের জন্য বিশেষ করে পাকিস্তান কিন্তু আফগানিস্তান থেকে শুরু করে আপনারা মনে করেন যে দে পেড বিগ প্রাইস ফর ইউনাইটেড স্টেটস, দে ওয়ার অ্যালাই উইথ দ্য ইউনাইটেড স্টেটস। আমার তো নিজের নিরাপত্তার জন্য আমার অস্ত্র কিনতে হবে, অস্ত্র কিনতে গিয়ে দেখা যাচ্ছে তারা সাধারণ মানুষের লাইভলিহুডের সাথে কিন্তু কম্প্রোমাইজ করছে। আগামী সপ্তাহে চীন এবং আমেরিকার মধ্যে যে ট্যারিফ নিয়ে কথা হবে সেখানে একটা কনসেশন আসবে। এই যুদ্ধের পিছনে তো আন্তর্জাতিক সম্প্রদায়গুলো বিভক্ত হয়ে পড়ে যখন যুদ্ধ একটু লম্বা হয়, একটু কয়েকটা দিন যায়। আমেরিকা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখার সুযোগ আছে যুদ্ধ বন্ধ করতে। মার্কো রুবিও আমরা জানি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন, নিরাপত্তা উপদেষ্টার সাথে কথা বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে বক্তব্যে বলছিলেন যে যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে তাহলে আমরা অবশ্যই সেটি রাখবো। আমেরিকার ভূমিকা রাখার সুযোগ তো আছে নাকি? ডেফিনেটলি আমেরিকার একটা ভূমিকা আছে এবং পশ্চিমা বিশ্বের একটা ভূমিকা আছে, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এই মুহূর্তে হচ্ছে আপনার যেহেতু আন্তর্জাতিক রাজনীতির সমীকরণটা কিন্তু এখন বদলে গেছে। কোল্ড ওয়ারের আগে আমরা জানি পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চায়না, দ্যাট ওয়াজ ওয়ান সাইড, আর রাশিয়া, ভারত এগুলো ছিল অন্য সাইড। কিন্তু আমরা রিসেন্টলি যেটা দেখছি যে ভারতের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের সম্পর্কটা এবং পশ্চিমা দেশগুলোর যে সম্পর্কটা কিন্তু একটু অন্য ধরনের। যেটা আপনি হয়তো অস্ত্রের মধ্যে যেটা বললেন যে এখন 80% কিন্তু এখান থেকে নিচ্ছে, রাশিয়ার থেকে নিচ্ছে না। তারা এখন সস্তা দামে রাশিয়ার যে আগে যে অস্ত্রগুলো তো সেগুলো এখন নিচ্ছে না। অন্যদিকে পাকিস্তানও দেখলো যে টেরোরিজমের জন্য বিশেষ করে পাকিস্তান কিন্তু আফগানিস্তান থেকে শুরু করে আপনারা মনে করেন যে দে পেড বিগ প্রাইস ফর ইউনাইটেড স্টেটস, দে ওয়ার অ্যালাই উইথ দ্য ইউনাইটেড স্টেটস। কিন্তু ইউনাইটেড স্টেটস কিন্তু আপনার দেখা যাচ্ছে কালক্রমে যে তাদেরকে যেহেতু দে শো দেয়ার ব্যাক, যে স্বাভাবিকভাবে এবং ভারতের সাথে বেশি হচ্ছে স্বাভাবিকভাবে কিন্তু দে নিড টু লুক ফর অ্যানাদার মাইটি নেশন, সোর্স কান্ট্রি যেটা বলা হয়। সো দে ওয়েন্ট টু চায়না, এবং চায়নার সাথে তাদের সম্পর্ক কিন্তু এখন শুধু মিলিটারি না, অস্ত্র না, এবং ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে যে বিভিন্ন পোর্ট টোর্ট বলেন আপনার সবগুলো প্রচুর ইনভেস্টমেন্ট কিন্তু এখানে চায়না করেছেন। এবং চায়নার সাথে আমরা যেটা জানি ভারতের যে ইভেন বর্ডার নিয়েও কিন্তু তাদের সমস্যাটা আছে। তবে আমি একটু বলবো যে এটা আমার যে সহ আলোচক যেটা বললেন জয়নাল সাহেব, যে আসলে দেখুন আমার জীবনে আমি কিন্তু ভারতে এই ধরনের নেতৃত্ব কোনো সময় দেখি নাই। আমার জীবনে পার্টিকুলারলি আমি বলবো যেটা আর কি, যেটা রিলিজিয়নকে ইউজ করছে এবং লার্জেস্ট ডেমোক্রেসি বলে যেটা কিন্তু আপনার মোদি যেটা করছে আর কি, যে এই যে দেবোত্তর ওয়াকফের মতো কিন্তু হিন্দুদের একটা আছে, ওখানে তো কোনো মুসলিম কোনো রিপ্রেজেন্টেটিভ থাকে না। ওয়াকফের ক্ষেত্রে বলছে যে এটাকে ওপেন করে দেওয়া হোক। এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনার খুব স্ট্র্যাটেজিক্যালি করছে, অর্থাৎ মুসলিমদেরকে মার্জিনালাইজ করা। 20 কোটি মুসলমান ভারতে, এবং ভারতের মুসলিমরা কিন্তু মোর প্যাট্রিয়টিক দেন ইভেন লাইক আপনি যদি দেখেন আর কি। তো এই রিলিজিয়নের ভিত্তিতে যে ডিসক্রিমিনেশনটা হচ্ছে সেই ইস্যুটা আছে। হ্যাঁ, আমিও এগ্রি করি আমার সহ-আলোচকের সাথে, অভ্যন্তরীণ ব্যাপার আছে। এবং বর্তমানে আমরা যেটা দেখছি মানুষ যেহেতু গুড ভার্চুস গুলা ফলো করে না, নিজের স্বার্থে, নিজের রাজনীতির স্বার্থে, নিজের পার্টির নেতৃত্বের স্বার্থে এখন কিন্তু দেখা যায় দে গো ফর দিস কাইন্ড অফ দা ভোলাটাইল অ্যাটাক, দিস কাইন্ড অফ অ্যাট্রোসাইটিস, যেটা আমরা কল্পনাও করতে পারি না আগে। অর্থাৎ নেতৃত্ব, আমি সবসময় একটা বলা যাচ্ছি, লিডার্স ল্যাক্স দ্য লিডারশিপ কোয়ালিটিস। সো দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। এখন আন্তর্জাতিক ক্ষেত্রে যদি আসি, আপনি যেহেতু দেখেন যুক্তরাষ্ট্রের ভূমিকাটা আছে কিনা, যুক্তরাষ্ট্র এখন কিন্তু দেখুন দুই দিকেই বলছে যে দুইটাই আমাদের খুব, দুইটা কান্ট্রিকে আমি জানি, দুটো আমাদের ঘনিষ্ঠ বন্ধু। এটা আসলে দেখুন অস্ত্র, অথচ অন্যদিকে কিন্তু অস্ত্র দেওয়া যাচ্ছে, যেটা আর ইসরায়েলের যে কমেন্টটা আপনি যেটা দিয়ে যাচ্ছে না বলে আমরা অস্ত্র বিক্রি করছে, মানে ইউক্রেনকে যেমন দিয়েছিল ইসরায়েলকে যেমন দিয়েছিল তেমন নয়, অস্ত্র বিক্রি করছে অস্ত্র। পাকিস্তান যদি কিনতে চায় পাকিস্তানের কাছে বিক্রি করবে। এইটা হয়তো আমরা বন্ধ করতে পারবো না, কারণ এই অস্ত্র ব্যবসা চলছে, এই যে মারণাত্মক অস্ত্রগুলোর ব্যবসাটা কিন্তু সারা বিশ্বে চলছে। এবং এইটাই হচ্ছে মেইন কারণ হচ্ছে সারা বিশ্বের অস্থিরতা বেড়ে যাচ্ছে। অন্যান্য কান্ট্রি গুলো এখন চিন্তা করছে যে আমার তো নিজের নিরাপত্তার জন্য আমার অস্ত্র কিনতে হবে, অস্ত্র কিনতে গিয়ে দেখা যাচ্ছে তারা সাধারণ মানুষের লাইভলিহুডের সাথে কিন্তু কম্প্রোমাইজ করছে। সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। সো আন্তর্জাতিকভাবে আমি বলবো এখানে চায়না, ইউনাইটেড স্টেটস, রাশিয়া এবং ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো
আর ইসরায়েলের যেটা আমি বলবো, এই কমেন্টটা কিন্তু ভেরি ভেরি ডিস্টার্বিং কমেন্ট টু মি, যেটা বলছে যেখানে সারা বিশ্ব একটা কথা বলছে যে দে শুড কম্প্রোমাইজ, হ্যাঁ রিটালিয়েশন হবে, আরো দু একটা হয়তো হতে পারে আর কি, কিন্তু এট ওয়ান পয়েন্ট দে আর গোয়িং টু, যেটা বললো না, সেভিং দ্য ফেস, ইজ্জত মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য, দ্যাটস হোয়াট দে আর ডুইং। সো যুক্তরাষ্ট্র এখানে আমি মনে করি সেন্সিক্যালি এগিয়ে যাওয়া উচিত, বিকজ ইটস গোয়িং টু অ্যাফেক্ট যুক্তরাষ্ট্র এত সারা বিশ্বের, কারণ দুইটাই কিন্তু পারমাণবিক শক্তির অধিকারী। আপনার জেদের বসে যদি চাইল্ডিশ ওয়েতে যদি, যেটা আমরা এখন পর্যন্ত দেখছি, যায়, তাহলে দ্য সিভিলিয়ান ইজ গোয়িং টু পে বিগ প্রাইস, এবং হোল রিজিয়ন একটা কিন্তু ইনস্টেবিলিটি শুরু হয়ে যাবে, যেটা সারা বিশ্বের জন্য ক্ষতিকর। এবং আমরা জানি ভারতের পপুলেশন 1.3 বিলিয়ন, আমরা জানি লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পাকিস্তান ইজ অলসো ইকুয়ালি মাইটি, ভেরি মাইটি নেশন ইন টার্মস অফ মিলিটারি পাওয়ার। সো দে আর নট গোয়িং টু গিভ আপ, এবং তারা তো বলছে যে প্রতিটি রক্তবিন্দুর সে প্রতিশোধ তারা নেবে। সো এখানে যেটা হবে আর কি, সেভিং দ্য ফেসেস বোথ কান্ট্রিজ, আন্তর্জাতিক বিশেষ করে, এবং আমি মনে করি ইউনাইটেড নেশনকে এখানে ইনভলভ করা উচিত। সিকিউরিটি কাউন্সিলে কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে, আমরা জানি 5টা কান্ট্রি আছে যে পার্মানেন্ট এবং 10টা আছে অস্থায়ী, সেখানেও কিন্তু আপনার আলোচনায় আনছে। কে নিয়ে আসছে? পাকিস্তান নিয়ে আসছে। এটা পাকিস্তান বলেছিল যে এটা আমরা ডিপ্লোম্যাটিক ভাবে করি, কিন্তু ইন্ডিয়া কিন্তু দে ডিড নট পে এনি অ্যাটেনশন টু অল দোজ থিং। তার জন্য আমাদের ক্রেডিবল সোর্স আছে, ইন্টেলিজেন্স সোর্স আছে, তো উই আর গোয়িং টু অ্যাকচুয়ালি টেক অ্যাকশন। তো আমার কথা হচ্ছে এখানে, হোয়াট ইজ দ্য রুল অফ দ্য ইউনাইটেড নেশন, সিকিউরিটি কাউন্সিল এন্ড অল দোজ ডিফারেন্ট ইউনিটস অফ দ্য ইউনাইটেড নেশন। এইটা কিন্তু ইউনাইটেড নেশন ফাংশনাল হবে যদি মাইটি নেশন, অর্থাৎ যে পার্মানেন্ট মেম্বার গুলো, যদি দে অ্যাবাইড বাই দিয়ার রুলস, দে গো বাই দ্য নর্মস অফ দ্য ইউনাইটেড নেশনস। এখন দেখুন ইউনাইটেড নেশনকে এক সাইডে ফেলে বলতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি, চায়নার ভূমিকা কি, হোয়াই উই নিড টু অ্যাকচুয়ালি ডু ইট ইউনিলেটারালি। ইনস্টিড উই কুড অ্যাকচুয়ালি রিজলভ ইট, যে বহুজাতিক যে সংগঠন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল আছে, আরো 5টা কাউন্সিল আছে, তার মাধ্যমে তো এটা কিন্তু আপনার শুরু করা উচিত। হ্যাঁ, এবং সেটা আসলে ইউনাইটেড নেশনস এর সেই নিজেরাই নিজেদের গ্রহণযোগ্যতা আসলে কোথায় নামিয়ে নিয়েছে, যে এখন আমরা হয়তো আলোচনায় আপনাদেরকে জিজ্ঞেস করি না যে জাতিসংঘের এখানে ভূমিকা কি হওয়া উচিত, আমরা জিজ্ঞেস করছি আমেরিকার কি ভূমিকা হওয়া উচিত, চীনের কি ভূমিকা হওয়া উচিত, সেসব। জনাবদ্দিন, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই এই বিষয়টা কাছাকাছি প্রসঙ্গটা, সেটা হলো যে ভারত পাকিস্তান যুদ্ধে যেমন আমরা আমেরিকা এবং চীনের ভূমিকা নিয়ে কথা বলছি, আমেরিকা এবং চীনের আরেকটা বড় যুদ্ধ চলছে, নিজস্ব যুদ্ধ, সেটা হলো বাণিজ্য যুদ্ধ, যেটি নিয়ে অবশেষে দুই দেশ চলতি সপ্তাহে আলোচনায় বসতে যাচ্ছে। এই আলোচনা থেকে কি প্রত্যাশা করছেন এবং সমাধানটা কি, এখন যে একটা অস্থিরতা চলছে সেই অস্থিরতাটা কি কমবে মনে হয় আপনার কাছে? আমি আমার অবজারভেশন হচ্ছে এই ব্যাপারে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরে উনি অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু টাচ করছে, শুধু ট্যারিফ না, বিভিন্ন দেশ রিয়েল এস্টেট ব্যবসা থেকে শুরু করে ইনসাইড আউটসাইড ইমিগ্রেশন থেকে শুরু করে অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু উনি টাচ করেছেন। তো প্রথম জোকেই কিন্তু উনি ট্যারিফটা বিভিন্ন দেশের উপরে যেই হারে বসিয়েছিলেন, দেখা গেল যে কাউকে কম্প্রোমাইজ করার জন্য কাউকে 30 দিন, কাউকে 90 দিন, কারো উপর 10%, কারো উপর 25%, কারো উপর 15%, অর্থাৎ বিভিন্নভাবে নেগোসিয়েশনের একটা মানে বিজনেস যেভাবে করতে হয়। তো সামহাউ যেহেতু ভারত আমেরিকার একমাত্র এখন কন্টেন্ডর যেটা হচ্ছে চীন ব্যবসায়িক দিক থেকে, এবং যে অর্থনীতি আমেরিকার অর্থনীতির সাথে টেক্কা দিতে পারে একমাত্র চীন, এবং চীনের সাথে যে আমেরিকার বাণিজ্য ঘাটতি এটা অত্যন্ত বিরাট। সেই হিসাবে উনি যে পলিসিটা নিয়েছিলেন যে, এবং এক ধরনের বিজনেসগুলোকে পানিশমেন্ট দেওয়ার জন্য আর চীনকে পানিশ করার জন্য, যে 145% ট্যারিফ চীনের উপরে নির্ধারণ করবে। তো এই যে বিষয়টা আমরা যেটা ওনার গত 100 দিনের অ্যাক্টিভিটিতে বা 100 দিনের থেকে কয়েকদিন বেশি হলো, আমরা যেটা বুঝতে পেরেছি, উনি এটাকে একটা নেগোসিয়েশন টেবিলে আনার জন্য এটা একটা টুলস হিসাবে ইউজ করবে। এবং আমি বিশ্বাস করি যে আগামী সপ্তাহে চীন এবং আমেরিকার মধ্যে যে ট্যারিফ নিয়ে কথা হবে সেখানে একটা কনসেশন আসবে। কারণ অর্থনীতি বলছে যে, আমেরিকার অর্থনীতির বলছে, এবং যে কাস্টমার কনফিডেন্স ইন্ডেক্স যেটা বলছে, যদি এইভাবে চলতে থাকে
আমেরিকার মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে এবং মুদ্রার মান কমে যেতে পারে বিভিন্ন দিক থেকে। যে যেমন উনি কয়েকবার রিকোয়েস্ট করেও ফেডারেল রিজার্ভ থেকে, আজকেও ফেডারেল রিজার্ভের যে মিটিং ছিল, জি, ইন্টারেস্ট রেট মানে ইউজুয়ালি কমানোর জন্য মিটিং হয় বা কমায় বা বাড়ায়, এবং কিন্তু প্রেসিডেন্ট নিজেও বলেছিলেন কমানোর বিষয়ে, কিন্তু ফেড চেয়ার যেটি বলেছেন আগের অবস্থাতেই থাকবে, কারণ তিনি অর্থনীতি বিশ্লেষণ করে তো কমানোর মতো কোনো অবস্থা দেখছেন না। জি, এই ইন্ডিকেশন দিচ্ছে যে যেহেতু ফেড চেয়ারের সাথে উনি ইন্ডিকেশন দেওয়ার পরেও এবং উনাকে এক ধরনের অপমানস্বরূপ কথা বলার পরেও এর কোনো পরিবর্তন হয়নি, ইট মিনস এবং উনি ফায়ারও করতে পারছেন না এবং বিজনেসের অবস্থা দেখতে হবে। সব দিক মিলিয়ে আমার মনে হয় একটা নেগোসিয়েশন হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।